সায়রা দরজা খুলে অবাক হয়ে যায়। দরজার সামনে তারই স্বামী দ্বিতীয় বিয়ে করে সেই স্ত্রী নিয়ে দাঁড়িয়ে আছে। সায়রার পায়ের নিচ থেকে মাটি সরে যায় এই অবস্থা দেখে। সায়রা কল্পনাও করতে পারছে না রায়হান দ্বিতীয় বিয়ে করেছে। রাহাতকে হাসি মুখে দাঁড়িয়ে থাকতে দেখে কলেজা ফেটে যাচ্ছে সায়রার। এসব কি হচ্ছে রাহাত? এসবের মানে কি? দরজার সামনে থেকে সরো। সামনে দাঁড়িয়ে থেকে প্রশ্ন শুরু করেছ? রাহাতের ধমক খেয়ে আরেকজনের সামনে লজে মাথা কাটা যাচ্ছে তার। মাথা নিচু করে সরে দাঁড়ায়, চোখ জোড়া পানিতে টইটুম্বুর। এই মেয়ে, কে তুমি? এভাবে নতুন বউ সেজে কেন দাঁড়িয়ে আছো আমার স্বামীর পাশে? ও হলো আমিনা, আমার নতুন স্ত্রী, তোমার সতীন। আমিনা, ও আমার প্রথম স্ত্রী সায়রা। আমিরা সায়রার পা ধরে সালাম করতে নিলে সায়রা নিজের পা সরিয়ে নেয় এবং থমকে বলে ওঠে, এই মেয়ে, তোমার সাহস দেখে তো আমিও অবাক হয়ে যাচ্ছি। আমি তোমাকে আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী বলে মানি না। এই মুহূর্তে বের হয়ে যাও আমার বাড়ি থেকে। খবরদার সায়রা, এভাবে তুমি আমার নতুন বউকে অপমান করতে পারো না। আমাকে কিন্তু রাগাবে না, তাহলে তোমাকে গলা ধাক্কা দিয়ে আমার বাড়ি থেকে বের করে দেব। যদি আমার সাথে সংসার করতে চাও, এভাবে ওর সাথে মিলেমিশে থাকতে হবে, না হলে বেরিয়ে যাও, দরজা খোলা আছে। স্বামী রাহাতের মুখে এই কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে তার চেহারার দিকে। রাহাত যে তাকে কোনোদিন এইভাবে কথা বলবে তা সে কল্পনাও করেনি। রাহাত আর সায়রা একে অপরকে খুব ভালোবাসত। রাহাত কিভাবে যে এতটা পাল্টে গেছে তা সায়রার মাথায় আসছে না। আজ অন্য একজন মেয়ের জন্য সে তাকে এভাবে অপমান করতে পারছে। এভাবে আপুকে কেন বকছেন? আপনি শান্ত হন। উনি হয়তো ঘোরের মাঝে আছে, ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। নিজের মাথা গরম করবেন না। সে এখন তোমার কথা ভাবছে আর তুমি তাকে অপমান করছো। যাও, তাড়াতাড়ি আমার আর আমিনার জন্য শরবত বানিয়ে নিয়ে এসো। তোমার কি একটু লজ্জা লাগছে না রাহাত? দ্বিতীয় বউকে শরবত খাওয়াবে, তা বানাতে প্রথম বউকে বলছো? আর ছোট মেয়েটা যখন বাসায় এসে জানতে পারবে তার বাবা তার জন্য বাড়িতে সৎমা নিয়ে এসেছে, তখন সে কী রকম রিয়েক্ট করবে ভাবতে পারছো? মেয়ের সামনে দাঁড়াতে লজ্জা লাগবে না তখন? এইসব ভাষণ রেখে এখন আমাদের জন্য খাবারের ব্যবস্থা করো। যখন মেয়ে আসবে তখন দেখা যাবে। আমরা প্রচুর পরিমাণে ক্লান্ত আছি। চলো আমিনা, ফ্রেশ হয়ে আসি। রাহাত আমিনাকে নিয়ে আমাদের জন্য আগে যে রুম ছিল সেই রুমে ঢুকে দরজা আটকে দিল। যে রুমে বিয়ের এতগুলো বছর ধরে রাহাত আর সায়রা ছিল, সেই রুমে নতুন কাউকে নিয়ে রাহাত ঢুকল। ভাবতেও কলিজা কেঁপে উঠছে সায়রার। কান্না করতে করতে এসে রান্নাঘরে গিয়ে শরবত বানাতে লাগলো। এছাড়া আর কী করবে সে? যদি রাহাত এসে দেখে শরবত বানানো হয়নি, তাহলে হাত উঠতেও বাঁধবে না তার। ওইদিকে ঘরের ভেতর থেকে দরজা আটকে উদ্দেশ্য করে বলল, ওইখানে আমার আলমারিতে আমার স্ত্রী সায়রার জামাকাপড় রাখা আছে, সেখান থেকে নিয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসুন। আমি এখানে বসছি। আপনার ব্যবহারে আপু প্রচণ্ড কষ্ট পেয়েছে। আমার জন্য আপুর সাথে এরকম বাজে ব্যবহার না করলেও পারতেন আপনি রাহাত। আমার কাছে যা ঠিক বলে মনে হয়েছে আমি তা করেছি। আপনি আমার রেসপন্সিবিলিটি, তাই আপনার জন্য আমার সব কিছু করতে হবে। তাতে যদি আমার কষ্ট হয়, কিছু করার নেই। কিন্তু এটা ঠিক হচ্ছে না, এভাবে তো চলতে পারে না, তাই না? আর আপুর সাথে আপনি বাজে ব্যবহার আমার জন্য হলেও আর করবেন না। আমি নিজেকে তাহলে ক্ষমা করতে পারবো না। আপনাদের মাঝখানে তৃতীয় ব্যক্তি হয়ে ঢুকেছি আমি। এর থেকে বেশি আর চাই না নিজের গিল্ট বাড়াতে। না তোমার কিছু করার আছে, না আমার। এভাবে সব চলতে দিতে হবে। আমিনার কোনো কথা না বলে চলে যায় ফ্রেশ হতে। রাহাত চুপচাপ খাটের উপর শুয়ে শুয়ে ভাবতে লাগল, সংসারের একই অবস্থা হতে যাচ্ছে তার ভুলের জন্য। তার মেয়েটা আসলে কিভাবে তাকে মুখ দেখাবে? তার থেকে দূরে চলে গেলে তো সে মেয়েকে ছাড়া থাকতেও পারবে না। এসব ভাবনাতে রাহাতের প্রচণ্ড মাথা ব্যথা করতে লাগল। কি থেকে কি হয়ে গেল সে ভাবতেও পারছে না। সায়রা একবারও রাহাতের সামনে যায় না। আমিনা একেবারে তার সংসার নিজের হাতে করে রেখেছে। রান্নাবান্না থেকে হাতে সব কাজকর্ম নিজে করে। এসব দেখে সায়রা কত কষ্ট পায় তা বলার মতো না। রাহাত তো আমিনাকে কিছু বলে না, সায়রাকে তো একবারও ডাকে না। রাতে অফিস থেকে রাহাত বাড়ি ফিরল। তখন সায়রা মেয়েকে খাওয়াতে ব্যস্ত। প্রিয়তম স্ত্রীর মুখের দিকে তাকানো যায় না। রাহাত নিজেকে প্রচণ্ড অপরাধী মনে করতে লাগল। আজ এই অবস্থানের জন্য সে দায়ী। সেদিন যদি সে সেখানে না যেত, তাহলে এই ঝামেলায় তাকে পড়তে হতো না। রাহাতকে এইভাবে সায়রার দিকে তাকিয়ে থাকতে দেখে আমিনা রাহাতের দিকে এগিয়ে গেল। আপনি হাত মুখ ধুয়ে আসুন, আমি আপনাকে খেতে দিচ্ছি। আমি বাহির থেকে খেয়ে এসেছি, আমি খাবো না, তুমি খেয়ে নাও। রাহাতের আর আমিনার কণ্ঠস্বর পেয়ে তাদের দিকে মা এবং মেয়ে ঘুরে তাকায়। মেয়েটার খুব ইচ্ছে করছে তার বাবার কাছে যেয়ে জড়িয়ে ধরতে, কিন্তু পারছে না আমিনার জন্য। রাহাত আর অপেক্ষা না করে রুমে চলে গেল। তখন আমিনা সায়রার দিকে এগিয়ে এসে বলল, এইভাবে না থাকার মতো এই সংসারে পড়ে থেকে আপনার কী লাভ? মেয়েকে নিয়ে চলে যান এখান থেকে। আমি রাহাতকে বলবো মেয়ের ভরণ পোষণ সব পাঠিয়ে দিতে।
বুঝতে পারছেন না, রাহাত এখন আর আপনাকে ভালোবাসে না। রাহাত শুধুমাত্র আমাকে ভালোবাসে। আমাদের সুখের সংসারের মধ্যে কাটা হয়ে থাইকেন না। আমি কোথায় থাকবো না থাকবো, কি করব, তা নিশ্চয়ই আমি তোমার মতো মেয়ের কাছে জানতে চাইব না। অন্যের সংসার ভেঙে তাকে সেই বাসা থেকে বের হয়ে যেতে বলছো। লজ্জা লাগে না চরিত্রহীন মেয়ে কোথাকার? আমিনা রেগে গিয়ে সায়রার গালে থাপ্পড় মারতে নেবে। তখন পেছন থেকে রাহাত আমিনার হাত ধরে ফেলে। আমিনার দিকে রাগি চোখে তাকিয়ে উল্টো তার গালে থাপ্পড় লাগায়। আমি তোমার সাহস দেখে অবাক হচ্ছি আমিনা, তুমি কিভাবে আমার স্ত্রীর গায়ে হাত তুলতে যাচ্ছিলে? আমিনা গালে হাত দিয়ে তাকিয়ে আছে রাহাতের দিকে অপলকভাবে। তোমাদের নাটক বন্ধ করে এখান থেকে যাও। আর স্ত্রীর কথা আজ খেয়াল হলো তোমার? বাহ। আমাকে যা ভুল বুঝার বুঝো, আমার কিছুই করার নেই। আমার হাত পা বাঁধা, আমি ইচ্ছে করে কিছু করিনি। প্লিজ ট্রাস্ট মি। আমার চোখের সামনে থেকে চলে যাও তোমরা। আমি ভুলে গিয়েছিলাম যে আমার স্থান কোথায়। আজ আমি আমার যোগ্য স্থান দেখে নিয়েছি। সায়রাপা রাহাতকে ভুল বুঝবেন না, উনি একমাত্র আপনার স্বামী। আমার সাথে শুধু নাটক করতে হয়েছিল। ওনার বেস্ট ফ্রেন্ডের গার্লফ্রেন্ড আমি। ওর সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। সেদিন রাফি আর আসে নাই কাজী অফিসে। ওখানে লোকজন আমাদের জোর করে বিয়ে দেয়। আমিও চাইনি, কিন্তু এই অচেনা শহরে কোথায় যাব, এসব কারণে নিয়ে আসে আমাকে এই বাসায়। আমাদের পিছনে পুলিশ ছিল, আপনার সামনে আসে নাই, তাই হাসি খুশি ব্যবহার করতে হয়েছে তখন। আমি শুধুমাত্র তার আশ্রিতা আর দায়িত্ব ছিলাম। এক ঘরে থাকলেও সে ফ্লোরে ঘুমাতো আর আমি খাটে। উনি আপনাকে অনেক ভালোবাসে আপু, আমাকে ক্ষমা করে দিন। 6 মাস হতে আর কিছুদিন মাত্র বাকি, এরপর ডিভোর্স হয়ে যাবে আমাদের। এরপর সে তার রাস্তায় আর আমি আমার। এত কিছু হয়ে গেল আর তা আজ আমাকে জানাচ্ছেন? বাহ, প্রথমে আমাকে জানালে হয়তো এত কিছু হতো না। আমাদের বাসায় সিসিটিভি ক্যামেরা লাগানো আছে সায়রা। শুধু পুলিশ না, আমিনার বাবার লোক এখানে এসে সিসিটিভি লাগিয়ে রেখে গেছে। সে যদি জানতে পারত তার মেয়েকে আমি মেনে নিইনি, সে তোমার আর আমার মেয়ের ক্ষতি করত। এই থ্রেট দিয়েছে আমাকে। আমি তখন ভাবতে পারি নাই, ভয় পেয়ে গিয়েছিলাম কিভাবে কি করব। আমি আজ সকালেই সব ক্যামেরা ফেলে দিয়েছিলাম। যাই হোক, আমার লোভ লেগেছিল এই মানুষটার সাথে থাকার, সংসার করার। আমি যে শুধুমাত্র দায়িত্ব তা ভুলে গিয়েছিলাম। আপনাদের সাথে অনেক অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দিবেন। তোমার প্রতি আমার কোনো অভিযোগ ছিল না, শুধুমাত্র তুমি আজ সায়রার গায়ে হাত তুলতে নিয়েছ, এই জন্য, যার গায়ে আমিও কখনো হাত তুলিনি। যা হয়েছে হয়েছে, বাদ দাও। আমার মেয়ের ঘুমানোর সময় হয়ে গিয়েছে। আপনি আজ থেকে আপনার ঘরে চলে যান, আমি গেস্ট রুমে থাকবো। কাল সকালে আমি চলে যাব বাহিরে, আমার পাসপোর্ট চলে আসছে। আমাকে ক্ষমা করে দাও সায়রা, আমার ভুল হয়ে গেছে। সবার আগে তোমার সাথে আমার সব বলা উচিত ছিল। আগে রুমে চলো, তোমার শাস্তি বাকি আছে। পরে দেখব ক্ষমা করব নাকি। এতদিন আমাকে অনেক কষ্ট দিয়েছো।